নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আগাম অবসর নেবেন, রাজনৈতিক দলে যোগ দেবেন, এটা নিজেই জানিয়ে দিয়েছেন। তাই এ নিয়ে অনর্থক স্পেকুলেট করার কোনো মানে হয় না। বিরাট কিছু অদল বদল না হলে সম্ভবত ভারতীয় জনতা পার্টিতেই তিনি যোগ দেবেন এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অভিজিৎ বাবুর এই সিদ্ধান্তের নেপথ্যে কিছু কারণ তো আছে, আমি কিছু কিছু জানি। আমার পুজোতে, যে পুজোটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে, অন্যতম সংগঠকও বটে, 2023-এ আমার পুজোর উদ্বোধন করেছিলেন অভিজিৎ বাবু এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। অভিজিৎ বাবু পুজোর সময় কলকাতার বাইরে ছিলেন, আমি পুজোর পরের দিনে চলে যাই উত্তর ভারতে ব্যক্তিগত কাজে। তারপর দু একবার আমার সঙ্গে কথা হয়েছে, সৌজন্য বিনিময় হয়েছে, কেমন আছি জানতে চেয়েছেন, আমি জানতে চেয়েছি উনি কেমন আছেন। তারপর আমার সঙ্গে বেশ কিছুদিন কথা হয়নি। যদিও আমি অভিজিৎ বাবুর বাড়িতে একাধিকবার গেছি, তার চেম্বারে বেশ কয়েকবার গেছি, নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি একজন সাহিত্যানুরাগী, নাট্যপ্রেমী, গান শুনতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসেন, সুগার থাকা সত্ত্বেও খেতে ভালোবাসেন। নানা বিষয় নিয়ে কথা হয়েছে, আমি তাকে কিছু বই দিয়েছি এবং তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে। আমি তাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনার তো 2024-এর অগাস্টে রিটায়ার হয়ে যাবে, তারপরে কি করবেন? তিনি বলেছিলেন যে একটা বছর বিশ্রাম করব, বই পড়ব, ঘুরবো, কুলিং অফ পিরিয়ড, তারপরে ভাববো কি করা যায়। আমি জিজ্ঞাসা করেছিলাম রাজনীতিতে যোগ দেবেন নাকি কোনো দলে? তিনি তখন বলেছিলেন না, আমি এ বিষয়ে এখনো কিছু ভাবিনি। এই কথাটা আমি আপনাকে বলছি কোন সময়কার, 2023-এর অক্টোবর নভেম্বর। তিনি আগুনখোর নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়ের অনুরাগী ছিলেন, মুক্তমনা মানুষ, উদারনৈতিক চিন্তা ভাবনায় বিশ্বাসী। কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টে মাসে নানা ঘটনা ঘটতে থাকে। শ্রীমতী বাঘেল, যিনি অভিজিৎ বাবুকে গেরুয়া শিবিরে নিয়ে আসার ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলেন, শ্রীমতী বাঘেল কিন্তু অবাঙালি নন। তার বিয়ে হয়েছে অবাঙালি এক আইপিএস অফিসারের সঙ্গে। তিনি আদতে বাঙালি, একেবারে ঘটি, হাওড়ার মেয়ে, বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করেছেন। তার বাবা মা থাকেন সল্টলেকের আইবি ব্লকে। শ্রীমতী বাঘেল 2019-এর কালী পুজোর দিন আমার বাড়িতে এসেছিলেন। আমি যে আবাসনে থাকি সেখানে অনেক অধ্যাপক মানুষ থাকেন। শ্রীমতী বাঘেল, যাকে আমি দিদি বলি, তিনি একসময় সেখানে পড়তেও আসতেন। তখন অবশ্য আমার সঙ্গে তার পরিচয় ছিল না। দিলীপ বাবুর সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের যোগাযোগের মাধ্যম ছিলেন শ্রীমতী বাঘেল, হয়তো এখনো আছেন। সেই সূত্রেই আমার পরিচয়, তারপরে অনেক পরিচয় বেরিয়ে যায়। শ্রীমতী বাঘেলের মাস্তুতো দাদা একজন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ। তিনি, তার যথেষ্ট নামডাক আছে এবং তিনি মানুষ হিসাবেও খুব ভালো। তাই শ্রীমতী বাঘেল উদ্যোগ নিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই শুভেন্দু অধিকারীর উদ্যোগ ছিল, তিনি প্রপোজালটা দিয়েছিলেন। সেই প্রপোজালটাকে এক্সপেডাইট করা, সেটাকে বাস্তবায়িত করার পিছনে যিনি ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছেন শ্রীমতী বাঘেল। এই শ্রীমতী বাঘেলই সংঘের খুব ঘনিষ্ঠ। রামলাল থেকে জলধর মাহাতো থেকে বিষ্ণু বোস, সবার সঙ্গে তার পরিচয় আছে।
এবং 2021-এর নির্বাচনের আগে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। প্রদীপ যোশীজি তখন ছিলেন, জলধর মাহাতো ছিলেন, তিনি অনেক যোগসূত্র রাখতেন। তিনি নিউ টাউনে থাকেন। তো শ্রীমতী বাঘেল সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে রামলালের মাধ্যমে মোহনজির সঙ্গে বোধহয় দেখা করিয়ে দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলিকে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও জাস্টিস গাঙ্গুলির সাক্ষাতের পিছনে অন্যতম ভূমিকা ছিল শ্রীমতী বাঘেল এবং তার ঘনিষ্ঠ কয়েকজনের। শ্রীমতী বাঘেলের হাজবেন্ড আইপিএস অফিসার, অনেক সময় বিদেশে থাকেন, পিস কিপিং ফোর্স থেকে শুরু করে সবকিছুতে, এবং তার এক সম্ভবত ভাসুর বা দেওর যোগী আদিত্যনাথ ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না, আগের টার্মে ছিলেন। তাহলে তিনি খুব ওয়েল কানেক্টেড। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাস্টিস গাঙ্গুলির সাক্ষাতের পিছনে শ্রীমতী বাঘেলের ভূমিকা ছিল, শ্রী বাঘেলেরও ভূমিকা ছিল, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ভূমিকা ছিল। এখন জাস্টিস গাঙ্গুলি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলে পরে সমালোচনা শুরু হবে। বাম কংগ্রেস করবে, তৃণমূল করবে, তৃণমূল তো বলবেই, আমরা তো আগেই বলেছিলাম উনি বিজেপির হাতের তামাক খাচ্ছেন। বাম কংগ্রেস বলবে সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা হিসেবে জাস্টিস গাঙ্গুলির যে একটা ইমেজ তৈরি হয়েছিল, বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত অনেকটা দুগ্ধপাত্রে গোচনা পড়ে যাওয়ার মতো। এখানে আমার একটা বিনীত সাজেশন আছে, কারুর শোনা না শোনা, ভাবা না ভাবা একান্ত ব্যক্তিগত বিষয়। এই যে বামেদের সমালোচনা, তৃণমূলের সমালোচনা একবারে উড়িয়ে দেওয়া যায়। জাস্টিস গাঙ্গুলি যদি কোনো নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তার মূল নির্বাচনী ইস্যু হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সেখানে তিনি আপোষহীন, বারে বারে প্রমাণ করেছেন, ভবিষ্যতেও করবেন এই আশা রাখি। তিনি যদি নির্দল হিসাবে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে যদি গণভোটের ডাক দেয়া হয়, তাহলে বিজেপি, বাম, কংগ্রেস, নাগরিক সমাজের একটা অংশ, এমনকি শাসক তৃণমূলের মধ্যে যে গুটি কয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারাও কিন্তু সমর্থন করতেন। অর্থাৎ শাসকের দুর্নীতির বিরুদ্ধে একজন মানুষের একক সংগ্রাম, সেই সংগ্রামে সাথ দিচ্ছে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, অর্গানিক ইন্টেলেকচুয়াল, গ্রামশির ভাষায়, এবং সম্মিলিত বিরোধী পক্ষ। পশ্চিমবঙ্গে এই গণভোট হয়েছে অতীতে। স্বাধীনতার অব্যবহিত পরে বাংলা বিহার সংযুক্তির বিরুদ্ধে গণভোট হয়েছে, সব দিকপালরা দাঁড়িয়েছিলেন, সম্ভবত মোহিত মৈত্র প্রার্থী ছিলেন আর কি এই কম্বাইন্ড অপোজিশনের পক্ষে। যদি ভুল হয় মার্জনা করবেন, মোহিত মৈত্র নামটাই মনে পড়ল। তাহলে বিষয়টা অন্য মাত্রা পাবে। হতেই পারে এখনো তো উনি আনুষ্ঠানিকভাবে যোগ দেননি, শোনা যাচ্ছে দেবেন। কোন রাজনৈতিক দলে যোগ দিলে বিজেপিতেই যোগ দেবেন। তিনি বামপন্থী মানে এই নয় যে তিনি বিজেপিতে যোগ দিতে পারবেন না। শুনুন, বিজেপি সংঘ সম্পর্কে আমিও এখন খুব পড়াশোনা করছি। ইন্টিগ্রাল হিউম্যানিজম কি, ডাক্তারজির লেখাপত্র, সংঘের 100 বছর পূর্ণ হচ্ছে 2025, তাই নিয়ে আমি মানে যতটুকু সময় পাচ্ছি সেই সময়টাকে ব্যবহার করছি এই পড়াশোনার কাছে। লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর আমি ধারাবাহিকভাবে কিছু প্রতিবেদন করব আরএসএস এর 100 বর্ষ নিয়ে। তো জাস্টিস গাঙ্গুলি এটাও ভেবে দেখতে পারেন, সমস্ত অপোজিশনের সমর্থিত নির্দল হিসাবে তিনি দাঁড়ালেন, যে দুর্নীতির বিরুদ্ধে একজন আপোষহীন যোদ্ধার লড়াই। এবার আসি তাপস রায়। একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে
অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে আমাকে 40-50 জন আমাদের দলের রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরো বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি, আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। সবকিছু ঠিক থাকলে তাপসবাবু বিজেপিতে যোগদান করবেন। তার বাড়ির ড্রয়িং রুমে একটা ছবি আছে গাভাস্কারের সঙ্গে। গাভাস্কার চিরকালই ব্যাকরণ মেনে ক্রিকেট খেলেন, কপি বুক স্টাইলে ক্রিকেট খেলেন। তা তাপসবাবু ওই কপি বুক স্টাইলেই সবকিছু করবেন। যদি তিনি যান, বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা সুষ্ঠু বরাদ্দ করে যাবেন, সমস্ত রকম দলীয় কর্মসূচি থেকে নিজেকে বিচ্যুত করবেন, তারপরে পদত্যাগপত্র জমা দিয়ে রাজনীতি করতে হলে বিজেপিতে যাবেন, না হলে বসে যাবেন। কিন্তু তাপসবাবুর সঙ্গে অসম্মান করা হয়েছে। তিনি উত্তর কলকাতার সভাপতি ছিলেন তৃণমূলে, হঠাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করে দেওয়া হলো। সুদীপ বাবু, মুকুল রায় এবং প্রয়াত সোমেন মিত্র চাননি যে তাপসবাবু 2011 নির্বাচনে লড়ুন। এবং তিনি যখন বরানগরে প্রার্থী হলেন তখন এরা বলেছিল ও সিপিএম এর দুর্গ, কিছু করতে পারবে না। তাপসবাবু থাকেন বউবাজারে, ট্রাম রাস্তার উপরে। তিনি ওই অঞ্চলে 10 বছরের কাউন্সিলর ছিলেন, বড়নগরে এই বড়বাজারের বিধায়ক ছিলেন, বিদ্যাসাগরের বিধায়ক ছিলেন। যেখানে নয়না ব্যানার্জি আর শিখা মিত্র প্রার্থী হতে পারেন চৌরঙ্গি থেকে, সেখানে তাপস রায়, যার রাজনীতির পুরোটাই উত্তর কলকাতা কেন্দ্রিক, লক্ষ্মীদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই সবাই জানেন, তাকে কেন বড়নগরে যেতে হবে? প্রথমে পরিষদীয় সচিব, তারপরে উপমুখ্য সচেতক, তাও আবার নির্মল ঘোষের আন্ডারে। এটা তাপসবাবুর রাজনৈতিক উচ্চতার সঙ্গে মানানসই নয়। তার অভিযোগ, তার বাড়িতে ইডির অভিযানের নেপথ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখুন, তাপসবাবু সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, তাপস রায় দুর্নীতির সঙ্গে যুক্ত এই কথাটা আমি বিশ্বাস করি না। আমার মতো অনেকেই হয়তো বিশ্বাস করেন না। তিনি তৃণমূলের প্রবল বিরোধী হতে পারেন,
কিন্তু ব্যক্তি তাপস রায়কে যারা চেনেন, যাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচয় আছে, তাপস বাবুর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে, তারা এই কথাটা অন্তত মানবেন বলে আমি বিশ্বাস করি, দুর্নীতির সঙ্গে তাপস রায়ের কোনো সংস্রব অতীতেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। তাহলে তাপস রায় কি করবেন? হ্যাঁ, তার কাছে অফার আছে বিজেপির তরফে। কিভাবে হয়েছে সেটা আমি পরে একদিন বলবো, আমি অনেকটা জানি। তো তাপসবাবু বলেছেন, দেখুন, আমি যদি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে উত্তর কলকাতা থেকেই করব, অন্য কোনো কেন্দ্র থেকে করার আমার কোনো ইচ্ছা নেই। আমার রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মধুর প্রতিশোধ নিতে হবে। ঠিক কার বিরুদ্ধে? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাপসবাবু প্রকাশ্যে বলেন তার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন উত্তর কলকাতার সাংসদ। যদিও তাপসবাবু সুদীপের নির্বাচনী এজেন্ট ছিলেন, অতীতের নির্বাচনে প্রচার করেছেন, পাশে থেকেছেন, কিন্তু বিনিময়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সামান্যতম সৌজন্যটুকুও দেখাননি। কালকে রাত্রে আমার কাছে একটা ফোন এসেছিল, বিশিষ্ট আইনজীবী, নাম বলেই দিচ্ছি, মিজোরামের বর্তমান অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। তিনিও বললেন যে তিনি সুদীপ বাবুর দুঃসময়ের সঙ্গী, কিন্তু এখন সুদীপ বাবু মার্জনা করবেন, সুদীপ বাবুর দুঃসময়ের সঙ্গী, কিন্তু এখন সুদীপ বাবু নাকি তাকে চিনতেও পারেন না। সুদীপ বাবুর এই চরিত্র সম্পর্কে উত্তর কলকাতার বহু মানুষ অবহিত, তারা শাসক দলের সমর্থক, নেতা, পদাধিকারীও বটে। এই হচ্ছে অবস্থা। বিশেষ কিছু অদল বদল না হলে তাপসবাবু তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন, দল প্রার্থী করলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি বলেছেন যে আমার কোনো কন্ডিশন কিন্তু নেই, কিন্তু আমি যদি প্রার্থী করে দল বিজেপি, তাহলে নাকি উত্তর কলকাতা থেকেই করে, অন্য কোনো জায়গায় তিনি লড়তে ইচ্ছুক নন। বিকাশ ভট্টাচার্য, যাকে অভিজিৎ বাবুর গুরু বলে অনেকে মানেন, অভিজিৎ বাবু বলেও ছিলেন একবার যে বিকাশ বাবুর কাছ থেকে তিনি আইন শিখেছেন। অভিজিৎ বাবুর এই সিদ্ধান্ত সম্পর্কে বিকাশ ভট্টাচার্য কি বললেন শুনে নেন। জাস্টিস গাঙ্গুলির এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্য বৃহত্তর মঞ্চ উনি খুঁজছেন, সেটা তো ভালো খারাপ করছিল, তো এগুলো হয়তো 2-3 মাস আগে করছিল। এখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে ওকে যদি কোনোভাবে কোনো দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, তাহলে সেটা হলে অত্যন্ত খারাপ, ওরও সম্মানহানি ঘটাবে। কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে, উনি বিজেপিতে যোগ দেবেন, তমলুক থেকে প্রার্থী হবেন। সেটা যদি হয় সেটা ওর পক্ষেই অমঙ্গল হবে, কারণ ওর যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেটা নষ্ট হবে। আপনারা কি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার কোনো আগাম পূর্বাভাস পেয়েছিলেন? না না না, আমার সঙ্গে আমি দেখুন, আমার অনেক দিনের জজ হয়েছে, জজ হওয়ার পর তাদের সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখি না আদালত ছাড়া। আদালতে তো কখনো এই সমস্ত প্রসঙ্গে কথা ওঠে না। আর আজকে তো আমি হঠাৎই আপনাদের বিভিন্ন মাধ্যমে খবরটা শুনে অবাক হয়ে গেলাম। তাহলে আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যে কথাটা বলেছিলেন কিছুদিন আগে এজলাসে, তাহলে সেই কথাটাই মনে হচ্ছে সত্যি হচ্ছে। তাই তো মনে হচ্ছে, ওদের কাছে হয়তো খবর, আরাম খবর থাকতে পারে। তাহলে উনি যদি বিজেপিতে যোগদান করেন আপনার মতে, তাহলে ওনার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হতে পারে, তাই কি? অবশ্যই ক্ষুণ্ণ হবে, এবং উনি যেটা বারবার বলছেন কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, সেই লড়াইটাও তো অসত্য পরিণত হবে, কারণ বিজেপিও তো প্রকারান্তরে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ভারতবর্ষব্যাপী, এবং তৃণমূল রাজ্যব্যাপী দুর্নীতির পরিচালনায় যুক্ত, বিজেপি দেশব্যাপী দুর্নীতির পরিচালনায় যুক্ত। সমস্যা হবে একটা। কিন্তু বিজেপি দুর্নীতির কথা যেটা আপনি বলছেন, বিজেপি এখানে আনটাচড এন্ড আনকিস ভার্জিন ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি রুল দেখেনি, লেফট দেখেছে, কংগ্রেস দেখেছে, তৃণমূল দেখেছে। তাই এই রাজ্যের ক্ষেত্রে বিজেপির গায়ে দুর্নীতির তকমাটা লাগিয়ে দেওয়াটা কি খুব যুক্তিযুক্ত কাজ, বিকাশ দা? বিজেপি তো
একটা রাজ্যভিত্তিক দল নয়, বিজেপি একটা সর্বভারতীয় দল, পরিচালিত হন সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে, তাদের কর্মসূচিটি তারা বাস্তবায়িত করেন। এই রাজ্যের বিজেপি কর্মীরা দুর্নীতিগ্রস্ত না হলেও তারা একটি দুর্নীতিগ্রস্ত দল দ্বারা পরিচালিত, এটা তো একটা বড় ব্যাপার। লাগবে। আমি যতদূর জানি যে অভিজিৎ বাবু বামপন্থার প্রতি অনুরক্ত ছিলেন, অসীম চট্টোপাধ্যায়ের একজন উপগ্রাহী তিনি, যাকে কাকা হিসাবে আমরা সবাই জানি। সেই অভিজিৎ বাবু যদি বামকে ছেড়ে দিয়ে সরাসরি রামের হাত ধরেন, সেটা তো বামপন্থীদের কাছে একটা খুব দুর্ভাগ্যজনক, মানে মতাদর্শগত দেউলিয়াপনা বামেদের কোন জায়গায় গিয়েছে বিকাশ দা, যে একজন বামপন্থী মানুষকেও নিজেদের পতাকার তলায় তারা ধরে রাখতে পারছে না। আমি জানি না এই সংবাদ আপনি কোথা থেকে পেয়েছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বামপন্থী রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত ছিল। এটা আমার জানা নিয়ে অন্তত পক্ষে, আমার সঙ্গে বহুদিনের সম্পর্ক। একটা সৎ পরিচ্ছন্ন চিন্তা ভাবনা করছে, খুব বামপন্থী প্রতি অনুরক্ত, এটা ভাবনা ঠিক নয়। এবং সেজন্যই ওর যে মূল লক্ষ্য যে একটা সৎ পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত ব্যবস্থা হোক, এই ভাবনাটা ধাক্কা খাবে। আমি এই জন্যই বলছি, কেন আজকে ধরুন বিজেপি যদি সততার প্রমাণ দিত, তাহলে ইলেকট্রাল বন্ড যখন আনকনস্টিটিউশনাল হয়ে গেল, তখন তাদের সমস্ত টাকা ফেরত দেওয়া, এই টাকাটা হচ্ছে বেআইনি টাকা, দুর্নীতির টাকা আমাদের মতে। সেই জন্যই এটা তো গেলে একটা বৃহত্তর ক্ষেত্রে। আর বিভিন্ন রাজ্যে দেখবেন ওরা দুর্নীতির বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে দুর্নীতিবাদ বলে অভিযোগ দাঁড় তারই দল নিয়ে নিল, দলে নিয়ে তাদের বললো তারা সৎ হয়ে গেছে। সে মহারাষ্ট্র বলুন, বিহার বলুন, আপনার ছত্তিশগড় বলুন, দুর্নীতিগ্রস্ত লোকেদের বিজেপি তার দলে নিয়ে দল চালাচ্ছেন, এটাই তো একটা দুর্নীতির লক্ষ্য। এটা আমার বিশ্লেষণ। ঠিক আছে, এইরকম কি কোনো উদাহরণ আপনার মনে আছে যে কোনো বিচারপতি তার কার্যকালের মেয়াদ আছে 5 মাস 6 মাস, তার আগে অবসর নিয়ে রাজনীতির ময়দানে আসছেন? আগাম অবসর নিয়েছেন এমন বহু ঘটনা আছে, কিন্তু অবসর নিয়ে সরাসরি রাজনীতিতে এইভাবে যোগ দিয়েছেন কিনা আমার এই মুহূর্তে কার কথা মনে পড়ছে না, হয়তো থাকতে পারে, যে আমার নজরে এখন নেই। অনেকে বলছেন যে বাংলার রাজনীতিতে এটা একটা প্যারাডাইম শিফট হতে চলেছে। বাংলার রাজনীতিতে এটা একটা অবশ্যই নতুন সিদ্ধান্ত বলা যেতে পারে। বাংলা রাজনীতিতে আমরা কোনো বিচারপতিকে দেখিনি আগাম পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছে, এটা বাংলার ক্ষেত্রে দৃষ্টান্ত নেই। বিজেপিতে যোগ দেওয়ার পরে অভিজিৎ বাবুর সঙ্গে আপনার সম্পর্কের উষ্ণতা কি আগের মতোই থাকবে? নিশ্চয়ই থাকবে, ব্যক্তিগত স্তরে থাকবে না কেন? বিজেপির মধ্যে এখন বহু লোক আছেন যার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে খুবই ভালো সম্পর্ক, যোগাযোগ হয়, কথাবার্তা। এটাই হওয়া উচিত। সম্পর্ক এবং রাজনৈতিক আদর্শগত বিরোধ এই দুটো ভিন্ন স্তরে, এই দুটোকে যারা এক করে ফেলেন তারা তো প্রকৃতপক্ষে রাজনীতির থাকারই যোগ্য নাম বলে আমি মনে করি। ভবিষ্যতে বিকাশ ভট্টাচার্যেরও কি কোনো র্যাডিক্যাল মুভমেন্ট দেখতে পাবো রাজনীতির ক্ষেত্রে? রাজনীতি হচ্ছে আর্ট অফ পসিবিলিটি। আপনি আমার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন? আমি বিকাশ ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি। আসলে আমি সঙ্গে তার রাজনীতি শিখতে থাকে, অন্য কোনো দর্শনের দিকে নয়। আচ্ছা, অনেক ধন্যবাদ বিকাশ দা, অনেক ধন্যবাদ। Thank you. Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.